বন্ধুরা, আজকের যে কাহিনী, আজকের যে প্রসঙ্গ তা খুবই জ্ঞানবর্ধক হতে চলেছে। বুড়ো চড়ুই পাখি বলল, যতই নিজের হোক না কেন এই চারজনের কাছে নিজের স্ত্রীকে কখনোই একা ছাড়তে নেই। প্রাচীন কালের কথা, কোনো এক নগরে খুব বড় ধনী এক শেঠজি বাস করতেন। সমস্ত নগরে তার বাড়িটি সবার থেকে বড় ছিল। শেঠজির স্ত্রী খুবই রূপবতী ছিলেন। তার থেকে সুন্দর রূপবতী সেই নগরে আর কেউই ছিল না। বন্ধুরা, সেই শেঠজির ঘরের উঠানে একটি বটবৃক্ষ ছিল। তাতে একটি চড়ুই পাখি নিজের বাসা বানিয়ে থাকত। শেঠজি এবং তার স্ত্রী সেই চড়ুই পাখিটিকে খুবই ভালোবাসতো। তাকে প্রতিদিন জল দিত, দানা দিত এবং তার খুবই যত্ন করত। বন্ধুরা, শেঠজির ঘরে অনেক চাকর বাকর ছিল, কিন্তু শেঠজি নিজের ব্যবসার খাতিরে মাঝে মধ্যেই ঘর থেকে বাইরে যেত। তাকে দূরে থাকতে হতো অনেক দিনের জন্য। একদিন বুড়ো চড়ুই পাখি শেঠজিকে বলতে লাগলো, শেঠজি, আপনার নিজের স্ত্রীকে এভাবে একা কোথাও রেখে যাওয়া উচিত নয়। শেঠজি বলল, কেন চড়ুই পাখি, তুমি এমন কেন বলছো? তখন চড়ুই পাখি শেঠজিকে বলল, এই কথার উত্তর আমি আপনাকে একটি কাহিনীর মাধ্যমে দিচ্ছি। আপনাকে যদি আমি সরাসরি এর উত্তর দিই, আপনি তা বুঝতে পারবেন না, কিন্তু কাহিনী শুনলে আপনি নিজেই এর উত্তর বুঝে যাবেন। শেঠজি তখন চড়ুই পাখিকে বলল, ঠিক আছে চড়ুই পাখি, তুমি নিজের কাহিনী শোনাও। চড়ুই পাখি তখন নিজের কাহিনী আরম্ভ করলো। চড়ুই পাখি শেঠজিকে বলতে লাগলো, শেঠজি, তুমি এই কাহিনীর কথাগুলো মন দিয়ে শুনো। এই কথাগুলো তোমার ভবিষ্যতে অনেক কাজে আসবে। এরপর চড়ুই পাখি কাহিনী শুরু করতে লাগলো। চড়ুই পাখি বলতে লাগলো, অনেক সময় আগেকার কথা, কোনো এক রাজ্যে বীর প্রতাপ নামের এক রাজা রাজ্য শাসন করতেন। তিনি খুবই বদমেজাজি ছিলেন। একবার রাজা বনবিহারে গেছিলেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি একটু গভীর বনের ভিতরে প্রবেশ করলেন। সেখানে তিনি এক সন্ন্যাসীকে দেখতে পেলেন। সেই সন্ন্যাসী একটি পাখণ্ডী ছিল। রাজা প্রতাপ সাধু সন্ন্যাসীদের কথায় খুবই বিশ্বাস করত। রাজা সন্ন্যাসীকে দেখে তার সামনে গেলেন এবং সন্ন্যাসীকে বলতে লাগলেন, হে সন্ন্যাসী মহারাজ, আপনাকে দেখে তো খুবই জ্ঞানী এবং বিদ্বান মনে হচ্ছে। রাজা তখন সন্ন্যাসীকে বলতে লাগলো, হে সন্ন্যাসী, আমার স্ত্রী এখন গর্ভবতী। আমি জানতে চাই আমার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান। সন্ন্যাসী তো আসলে একজন পাখণ্ডী ছিল। সে রাজাকে বলতে লাগলো, হে রাজন, আমি এটা তো জানি না তোমার পুত্র হবে অথবা কন্যা, কিন্তু তোমার স্ত্রীর গর্ভ থেকে যদি কন্যা সন্তান জন্ম নেয়, তবে সেই কন্যা সন্তান তোমার দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে। বন্ধুরা, সন্ন্যাসীর এমন কথা শুনে রাজা খুবই ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, যদি আমার স্ত্রী কন্যা সন্তান জন্ম দিয়ে দেয়, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। এমনটা ভাবতে ভাবতে রাজা খুবই ভয় পেতে লাগলো। রাজা নিজের রাজমহলে ফিরে এসে রানীকে বলল, রানী, ভুল করেও যেন তোমার গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম না নেয়। যদি আমাদের গৃহে কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো, আর সেই কন্যাকেও আমি প্রাণে মেরে ফেলবো। চড়ুই পাখি তখন শেঠজিকে বলতে লাগলো, শেঠজি, রাজার কথা শুনে রানী খুবই ভয় পেয়ে গেল, কারণ রানী জানতো যে রাজা খুবই নিষ্ঠুর প্রকৃতির। তার নিজের প্রাণের ভয় ছিল না, কিন্তু সে ভাবতে লাগলো, যদি আমার গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে সে তো তাকেও মেরে ফেলবে। এখন রানী প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করত, হে ঈশ্বর, আমাকে কন্যা সন্তান দেবেন না, তা না হলে রাজা তাকে প্রাণে মেরে ফেলবে। বন্ধুরা, ভগবানের আশীর্বাদে রানী সর্বপ্রথম একটি পুত্র সন্তানের জন্ম দিল। এমনটা দেখে রাজা ও রানী দুজনেই খুবই প্রসন্ন হলেন। রাজা তো প্রসন্ন হলেন কারণ তার পুত্র সন্তান হয়েছে, কিন্তু রানী প্রসন্ন হলেন এই কারণে যে তার যদি কন্যা সন্তান হতো, রাজা তাকে মেরে ফেলতো। বন্ধুরা, সময় অতিবাহিত হতে লাগলো।
কিছু সময় পরে রানী আবারও গর্ভবতী হলেন। রানীর প্রসবকাল যখন সামনে চলে আসলো, কোনো এক কারণে রাজাকে দূর দেশে যাত্রা করতে হলো। রাজাকে নিজের রাজ্যে আসতে অনেক দিন সময় লেগে যেত। যাওয়ার আগে রাজা রানীকে বলে গেল, যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম নেয় তবে তুমি তাকে মেরে ফেলবে। যদি আমি কন্যা সন্তানের মুখ দেখি তাহলে আমি তোমাকে আর সেই কন্যা সন্তানকে দুজনকেই মৃত্যুদণ্ড দেব। বন্ধুরা, রাজা তো এই কথা বলে চলে গেল, কিন্তু যেই ঘটনার ভয় ছিল সেই ঘটনাই ঘটল। রানী একটি কন্যা সন্তানের জন্ম দিল। কন্যা সন্তানের জন্মতে রানী খুবই ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, রাজার কথা অনুসারে আমার এখন একে মেরে ফেলতে হবে। এত নিন্দনীয় কর্ম আমি কিভাবে করব? একজন মায়ের কাছে যেমন তার পুত্র তেমনই তার কন্যা। এরপর রানী তার ছোট্ট কন্যাকে দেখে দেখে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে ভগবান, এখন আমি কি করব? কন্যা হত্যার পাপ তো মহা পাপ হয়। আমি কিভাবে আমার সন্তানের হত্যা করব? পুত্র তো কুপুত্র হতে পারে, কিন্তু মাতা কুমাতা হতে পারে না। রানী অনেক বড় ধর্ম সংকটে ফেসে গেছিল। রানীকে এইভাবে কাঁদতে দেখে তার এক ধাইমা তাকে বলতে লাগলো, রানীমা, আপনি এইভাবে কাঁদছেন কেন? ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে, মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছে, এটা তো খুবই খুশির ব্যাপার। আপনি এইভাবে বসে কাঁদছেন কেন? রানী বলতে লাগলেন, হে দাইমা, বাস্তবে যেটা হওয়ার ছিল না সেটাই তো হয়ে গেল। তারপর রানী সেই দাইমাকে সমস্ত ঘটনা বললেন। তিনি বলতে লাগলেন, মহারাজ এই কন্যার মৃত্যুদণ্ড দিয়েছেন। এখন আপনি আমাকে বলুন, আমি এই অবোধ নিষ্পাপ সন্তানের প্রাণ কিভাবে নিই? ধাইমা তখন রানীমাকে বলতে লাগলো, রানী, তুমি চিন্তা করো না, তুমি সবার কাছে প্রচার করে দাও তুমি এই কন্যাকে হত্যা করেছো। আমি তোমার কন্যাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার কন্যাকে মারব না। আমি তোমার কন্যাকে নিজের সন্তানের মতোই লালন পালন করে বড় করে তুলব। যদি আমাকে কেউ এর পরিচয় জানতে চায়, আমি বলে দেব এ আমার কন্যা। এমনটা করলে এই নিষ্পাপ শিশুর প্রাণও বেঁচে যাবে এবং এ রাজার চোখ থেকে দূরেও সরে যাবে। ধাইমার এমন কথা শুনে রানী খুবই খুশি হয়ে গেল। রানী ভাবতে লাগলো, হয়তো আমি আমার কন্যাকে দেখতে পারবো না, কিন্তু কমসে কম সে বেঁচে তো থাকবে। তারপর রানীমা তার অমূল্য কিছু আভূষণ সেই ধাইমাকে দিয়ে দিল আর বলতে লাগলো, তুমি কিছু চিন্তা করো না, আমার সন্তানের পালন পোষণের জন্যে আমি তোমাকে এইভাবেই সময় সময় সাহায্য করতে থাকব। তোমার যখন অর্থের প্রয়োজন হবে আমি তোমাকে এর থেকেও অনেক বেশি অর্থ দেব, কিন্তু তুমি আমার কন্যাকে যত্নে রেখো। তার এই সত্যতা যেন কখনো কারোর কাছে প্রকাশ না পায়। এমনটা বলে রানী তার কন্যাকে সেই ধাইমার হাতে তুলে দিল আর পুরো রাজ্যে এই খবর ছড়িয়ে দিল যে রানী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিল আর রাজার কথা অনুসারে ধাইমাকে সে ওই কন্যাকে হত্যা করার জন্য দিয়ে দিয়েছে। ধাইমা তার সেই কন্যাকে হত্যা করেছে আর মাটিতে পুঁতে রেখেছে। এরপর ধাইমা সেই ছোট্ট শিশুটিকে নিজের গৃহে নিয়ে গিয়ে খুব ভালোভাবে যত্ন সহকারেই লালন পালন করতে লাগলো। রাজা যখন তার রাজ্যে ফেরত এলো, রাজাকেও এই একই কথা বলা হলো। রাজাকে জানানো হলো তার একটি কন্যা সন্তান জন্ম নিয়েছিল এবং তার কথা অনুসারে সেই কন্যা সন্তানকে মেরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই কথা শুনে রাজা খুব খুশি হয়ে গেল। অপরদিকে সেই ধাইমা রাজকন্যাকে নিজের কন্যার মতোই স্নেহপূর্বক বড় করতে লাগলো। যখনই রানীর তার কন্যাকে দেখতে ইচ্ছা হতো, সেই ধাইমা তার সেই ছোট্ট কন্যাকে নিয়ে রাজমহলে চলে আসতো। সেই ছোট্ট কন্যাটিকে দেখে রানীর মমতাও উতলে উঠত। রানী লোকচক্ষুর আড়ালে তার কন্যাকে খুবই ভালোবেসে নিত। কেউ যদি ধাইমাকে জিজ্ঞেস করতো এই কন্যা কার, ধাইমা বলতো এই কন্যা আমার। রানী মাঝে মধ্যেই অনেক ধন সম্পত্তি আভূষণ সেই ধাইমাকে দিয়ে দিত, যাতে তার কন্যার লালন পালনে কোনো অসুবিধা না হয়।
অপরদিকে ধাইমাও সেই ছোট্ট কন্যাটিকে নিজের কন্যার মতোই ভালোবাসতো এবং স্নেহ করত। সময় অতিবাহিত হতে লাগলো আর সেই ছোট্ট রাজকন্যা আস্তে আস্তে বড় হতে লাগলো। যেহেতু রাজমহলে তার পালন পোষণ হয়নি, তাই তার বেশভূষা তো রাজাদের মতো ছিল না, কিন্তু সে জন্মগত তো একটি রাজকুমারী ছিল, তাই তাকে দেখতে খুবই সুন্দর হয়েছিল। ধীরে ধীরে সে একটি যুবতী হয়ে উঠল। যখন সে যৌবন সম্পন্ন হয়ে উঠল, ধাইমা তখন তাকে রাজমহলে নিয়ে যাওয়া বন্ধ করে দিল। সেই সুন্দরী যুবতী রাজকুমারী সারাদিন ধাইমার ঘরেই থাকতো। একদিন রাজা নিজের রাজ্য ভ্রমণে বেরোলেন। এমন অবস্থায় সেই সুন্দরী যুবতী ছাদের উপর দাঁড়িয়ে স্নানের পর নিজের চুল শোকাচ্ছিল। রাজা সেই সুন্দরী যুবতীকে দেখতে পেলেন। রূপবতী তো সে ছিলই, কিন্তু সেই মুহূর্তে তাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। হাতিতে বসে থাকা রাজা সেই সুন্দরী কন্যাকে দেখতে পেল। তাকে দেখা মাত্রই রাজার সমস্ত শরীরে বিদ্যুতের তরঙ্গ ছড়িয়ে গেল। যেহেতু সেই কন্যা নবযুবতী ছিল, রাজার তার সৌন্দর্যের উপর মোহিত হয়ে গেল। রাজা নিজের মন্ত্রীকে জিজ্ঞেস করলো, হে মন্ত্রী, এই রাজকুমারীর মতো সুন্দর দেখতে কন্যা কে? আমি তো এর রূপ যৌবনে পাগল হয়ে গেছি। অতি শীঘ্রই এ কার কন্যা, তুমি খবর লাগাও। মন্ত্রী তখন খবর লাগিয়ে বলল, মহারাজ, এই কন্যা একটি বৃদ্ধার কন্যা। এই গৃহে বৃদ্ধা ও তার কন্যা একাই থাকে। বন্ধুরা, রাজা সারা রাত ঘুমাতে পারল না। যখনই রাজা চোখ বন্ধ করত, তার চোখের সামনে সেই সুন্দরী কন্যার রূপ চলে আসতো। সকাল হতে না হতেই রাজা তার মন্ত্রীকে বলতে লাগলো, মন্ত্রী, ওই কন্যা খুবই সুন্দরী। ওর রূপ যৌবন আমাকে মোহিত করে দিয়েছে। আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। রাজা বলতে লাগলো, মন্ত্রী, তুমি কিছু সৈন্যবাহিনী নিয়ে ওই বৃদ্ধার গৃহে যাও এবং তাকে বলো আমি তার কন্যাকে বিবাহ করতে চাই। তারপর কিছু রাজ সৈনিকদেরকে নিয়ে মন্ত্রী মহাশয় সেই বৃদ্ধার গৃহে গেলেন এবং তার কন্যার সঙ্গে রাজার বিবাহের প্রস্তাব তাকে দিলেন। মন্ত্রী সেই ধাইমাকে বলতে লাগলেন, আমাদের রাজামশাই আপনার কন্যাকে বিবাহ করতে চায়। আপনার কন্যাকে আমাদের রাজ্যের রাজা নিজের রাজরানী বানাতে চায়। মন্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে ধাইমা যেন আকাশ থেকে পড়ল। ধাইমা মনে মনে ভাবতে লাগলো, হে ঈশ্বর, এ কেমন ধর্ম সংকট! এই কন্যা তো রাজার নিজের কন্যা, রাজা এ কথা জানে না। তখন সেই ধাইমা মন্ত্রী মহাশয়কে বলতে লাগলেন, হে মন্ত্রী মহাশয়, আমি একজন বৃদ্ধা দরিদ্র মহিলা। আমার কন্যা রাজামশাইয়ের যোগ্য নয়, তাই আপনি দ্বিতীয়বার এই সম্বন্ধ নিয়ে আমার কাছে আমার গৃহে আসবেন না। মন্ত্রী বলতে লাগলো, হে বৃদ্ধা, তুমি কত মূর্খ! তুমি রাজার সঙ্গে নিজের কন্যার বিবাহ করতে মানা করছো। তোমার তো ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে স্বয়ং রাজামশাই তোমার কন্যাকে বিবাহ করতে চান। মন্ত্রীর বারবার আগ্রহ করা সত্ত্বেও সেই বৃদ্ধা মন্ত্রীকে বারবার বারণ করতে লাগলো। তারপর মন্ত্রী হেরে গিয়ে রাজার কাছে আবারও চলে গেল। মন্ত্রী রাজামশাইকে বলতে লাগলেন, সেই বৃদ্ধা আপনার সঙ্গে তার কন্যার বিবাহ দিতে চায় না। বৃদ্ধা চড়ুই পাখি তখন শেঠজিকে বলতে লাগলো, শেঠজি। তারপর রাজা তার আরো কিছু সৈনিককে সেই বৃদ্ধার গৃহে পাঠালেন। তাদের দ্বারা বৃদ্ধাকে অনেক লোভ লালসা দেখানো হলো, অনেকভাবে ভয়ও দেখানো হলো, কিন্তু সেই বৃদ্ধা কোনোভাবেই রাজি হচ্ছিল না। বৃদ্ধার এমন জেদ দেখে রাজা খুবই রেগে গেলেন। তিনি তার সৈন্যবাহিনীদেরকে বললেন, তোমরা এক্ষুনি যাও এবং সেই বৃদ্ধাকে ধরে আমার রাজমহলে নিয়ে আসো। রাজার আদেশ পাওয়া মাত্র রাজার সিপাহীরা তাড়াতাড়ি সেই বৃদ্ধার কাছে চলে গেল এবং সেই বৃদ্ধাকে আটক করে নিয়ে আসলো রাজ দরবারে। সভায় নিয়ে এসে সেই বৃদ্ধাকে অনেক মারধর করা হলো। সৈনিকদের মার বৃদ্ধা সহ্য করতে পারল না আর সমস্ত সত্য ঘটনা বলে দিল। বৃদ্ধা বলতে লাগলো, মহারাজ, এই কন্যা আর কেউ নয়, এ আপনারই কন্যা। আপনার রানী যখন এই কন্যাকে আমাকে মারতে দিয়েছিল, আমি এই কন্যাকে মারা ঠিক মনে করিনি। সেই ছোট্ট কন্যাকে না মেরে আমি তাকে নিজের কন্যা বলে লালন পালন করেছি। আমি আপনার কন্যাকে পালন পোষণ করে এত বড় বানিয়েছি।
আপনি যদি আপনার কন্যার সঙ্গে বিবাহ করেন তবে এটি খুবই ভয়ঙ্কর একটি দোষ হবে। বন্ধুরা, সেই ধাইমার কথা শুনে রাজা হতবাক হয়ে গেল। রাজা নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল আর ভাবতে লাগলো, হে ভগবান, আমি এ কত বড় পাপ করতে যাচ্ছিলাম। হে ঈশ্বর, তুমি আমাকে এত বড় পাপের হাত থেকে রক্ষা করলে। এরপর রাজা সেই কন্যার উপর আরো বেশি রেগে গেলেন। তিনি তার পুত্রকে আদেশ দিলেন, তুমি তাড়াতাড়ি এই কন্যাকে জঙ্গলে নিয়ে যাও এবং সেখানে নিয়ে গিয়ে এর শির ছেদ করে দাও। তারপর গভীর জঙ্গলেই তাকে পুঁতে ফেলবে। প্রমাণস্বরূপ তুমি ওর একটি চোখ নিয়ে আসবে। বন্ধুরা, রাজা অত্যন্ত ক্রূর স্বভাবের ছিল। তার মনে তার সেই কন্যার জন্য কোনো দয়া মায়া ভালোবাসা কিচ্ছু ছিল না। রাজকুমার যখন তার পিতার এমন কথা শুনল, সে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, পিতা আমাকে এ কেমন দায়িত্ব দিল, এ তো বড়ই পাপ কর্ম। এত বছর পরে তো আমি আমার বোনকে পেয়েছি, আর এখন আমি তাকে মেরে ফেলবো। ভগবান আমাকে কখনো ক্ষমা করবেন না। রাজপুত্র ভগবানকে বলতে লাগলো, হে ঈশ্বর, আমার দ্বারা এই কর্ম তুমি করিও না। সে ভাবতে লাগলো, কিভাবে আমি আমার বোনকে হত্যা করব, কিভাবে আমি তার চোখ দুটো উপড়ে নেব। যদি আমি আমার বোনকে হত্যা করতে রাজি না হই, রাজা এতই জেদি যে অন্য কাউকে দিয়ে আমার বোনকে হত্যা করিয়ে দেবে। রাজকুমারের বাধ্য হয়ে রাজার আদেশ মানতে হলো। তারপর সে তার বোনকে নিয়ে জঙ্গলের পথে রওনা দিল। রাস্তায় যেতে যেতে তার বোনের প্রতি তার ভালোবাসা আরো বাড়তে লাগলো। সে বলতে লাগলো, বোন, কোনোভাবেই আমি তোমার হত্যা করতে পারবো না। আমি তোমাকে এই জঙ্গলেই ছেড়ে দিচ্ছি। তারপর তোমার ভাগ্য তোমার সঙ্গে কি করবে সে তো সেই জানে। উত্তরে বোন বলতে লাগলো, দাদা, তুমি আমাকে মেরে ফেলো এবং প্রমাণস্বরূপ আমার চোখ দুটো তুলে নিয়ে পিতাকে দেখাও। যদি তুমি আমার চোখ তুলে নিয়ে না যাও, তাহলে আমাদের পিতা এতটাই ক্রূর স্বভাবের, সে তোমাকেও মৃত্যুদণ্ড দেবে। এমন অবস্থায় সেই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল। তাদের উপরে যেন দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল। তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে। রাজপুত্র তখন বলতে লাগলো, বোন, আমি তোমাকে কখনোই মারতে পারবো না। আমি তোমাকে ভাগ্যের ভরসায় এই জঙ্গলে ছেড়ে চলে যাচ্ছি। তুমি চিন্তা করো না, আমি কোনো না কোনো বাহানা আমাদের পিতার সামনে ঠিকই করে নেব। এমনটা বলে রাজপুত্র তার বোনকে সেই অন্ধকার জঙ্গলে ফেলে চলে গেল। রাস্তায় যেতে যেতে রাজপুত্র দেখতে পেল একটি হরিণ মৃত অবস্থায় পড়ে আছে। তখন রাজপুত্র সেই হরিণের চোখ দুটো তুলে নিল এবং প্রমাণস্বরূপ রাজাকে সেই হরিণের চোখ দুটো দেখালো। সে তার পিতাকে বলতে লাগলো, হে পিতা, আমি আমার বোনকে মেরে একটি নদীতে ফেলে দিয়েছি এবং তার চোখ দুটো তুলে নিয়ে এসেছি। চোখ দুটো দেখে রাজাও রাজপুত্রের এই কথা বিশ্বাস করে নিল। এমনটা শুনে রাজা খুব প্রসন্ন হলো। অপরদিকে রানী তার পুত্রকে ডেকে পাঠালো নিজের কাছে। সে তার পুত্রকে বলতে লাগলো, বাবা, তুই সত্যি বল, তুই সত্যি সত্যি কি নিজের বোনকে মেরে এসেছিস? রাজপুত্র বলতে লাগলো, মা, আমি তোমাকে মিথ্যে কথা বলবো না। আমি আমার বোনকে হত্যা করিনি, আমি তাকে জঙ্গলে ফেলে এসেছি। এমন কথা শুনে রানী ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো আর বলল, হে ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার সন্তানকে সৎ বুদ্ধি দিয়েছো। আমার কন্যা গভীর জঙ্গলে একা ঘুরে বেড়াচ্ছে, তুমি তার রক্ষা করো। বন্ধুরা, সেই রাজকন্যা অপরদিকে বনের ফুল ফল পাতা খেয়েই নিজের জীবন অতিবাহিত করতে লাগলো। পাথর এবং ঝোপঝাড়ের মধ্যে ঘুরতে ঘুরতে তার বস্ত্র ছিঁড়ে ফেটে গেল। সেই সুন্দরী রাজকন্যা অর্ধনগ্ন অবস্থায় সেই জঙ্গলেই ঘুরে বেড়াচ্ছিল। দীর্ঘদিন জঙ্গলে থাকতে থাকতে এমন একটা দিনও আসলো তার শরীরে কোনো বস্ত্রই ছিল না। রাজকন্যা সারাদিন বৃক্ষের ফলমূলকেই কাটিয়ে দিত এবং রাত্রে ঘন ঝোপঝাড়ের মধ্যেই ঘুমিয়ে পড়ত। একদিন সেই জঙ্গলে চন্দ্রভান নামের এক রাজা শিকার করতে আসলো। সেই সময় রাজকুমারী গাছের থেকে ফল পেড়ে খাচ্ছিল। ঘোড়ার খুরের শব্দ শুনে রাজকুমারী দৌড়ে গিয়ে একটি ঝোপের মধ্যে লুকালো। সংযোগবশত রাজা সেই বৃক্ষের নিচেই বিশ্রাম করতে বসে পড়ল। হঠাৎই
ঝোপঝাড়ের মধ্যে রাজার চোখ গেল। ঝোপঝাড়ের থেকে একটি মানুষের আকৃতির মতো দেখাচ্ছিল। রাজা সঙ্গে সঙ্গে নিজের তরোয়াল তুলে নিল এবং জিজ্ঞেস করতে লাগলো, তুমি কে? এক্ষুনি বেরিয়ে আসো। তুমি যদি শত্রুপক্ষের লোক না হও, আমি তোমাকে বিশ্বাস দিচ্ছি যে আমি তোমার কোনো ক্ষতি করব না। রাজার কথা শুনে রাজকুমারী ঝোপের থেকে আওয়াজ দিল, বলতে লাগলো, হে পথিক, আমি একটি দুঃখী কন্যা। আমার শরীরে বস্ত্র নেই, আমি আপনার কাছে আসতে পারবো না। যদি তুমি আমাকে কোনো বস্ত্র দিতে পারো তবে আমি সেটি পরে তোমার সামনে দাঁড়াতে পারি। বন্ধুরা, কোনো স্ত্রীর আওয়াজ শুনে রাজা আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এই গভীর জঙ্গলে একটি স্ত্রী কি করছে? হয়তো এ কোনো বিপদে পড়েছে। তখন রাজা নিজের অঙ্গবস্ত্র তাকে দিয়ে দিল। তারপর রাজকুমারী সেই চাদরটি দিয়ে নিজের শরীরকে ভালোভাবে ঢেকে নিল। তারপর সে রাজার সামনে আসলো। রাজা চন্দ্রভান যখন তাকে দেখলো, সে তাকে দেখতেই থাকলো। সে ভাবতে লাগলো, এত সুন্দর স্ত্রী আমি আমার সারা জীবনে কখনো দেখিনি। কোন নিষ্ঠুর ব্যক্তি এত সুন্দরী কন্যাকে এই গভীর জঙ্গলে ছেড়ে গেছে? এই সুন্দরী তো আমার রানী হওয়ার যোগ্য। তখন রাজা চন্দ্রভান রাজকুমারীকে বলতে লাগলো, হে সুন্দরী, আমি তোমাকে নিজের স্ত্রী বানাতে চাই। তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, তোমার পরিচয় কি, এসব জানার আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু তোমাকে নিজের রানী বানাতে চাই। রাজার এমন কথা শুনে রাজকন্যা তার রানী হতে রাজি হয়ে গেল। চড়ুই পাখি শেঠজিকে বলতে লাগলো, তারপর রাজা চন্দ্রভান সেই রাজকুমারীকে নিয়ে নিজের রাজ্যে আসলো এবং রাজ্যের পুরোহিত মশাইয়ের কাছে গেল। সেই পুরোহিত ছিলেন রাজপুরোহিত। রাজা রাজপুরোহিতের কাছে গিয়ে বলতে লাগলেন, কাকা, আমি এই কন্যাকে আপনার কাছে ছেড়ে যাচ্ছি। আপনি মনে করবেন এই কন্যা আপনারই কন্যা। আমি এই কন্যাকে বিয়ে করতে চাই। যদি আমি এভাবেই ওকে রাজমহলে নিয়ে যাই, সকলে মনে করবে আমি একে কোথাও দিয়ে ভাগিয়ে নিয়ে এসেছি। এতে আমার মান এবং প্রতিষ্ঠার উপরে লোকে আঙুল তুলতে পারে। আমি এর সঙ্গে সমস্ত বিধিবিধান পূর্বক বিবাহ করে একে নিজের রানী করে রাজমহলে নিয়ে যেতে চাই। ততক্ষণ এই কন্যা তোমার গৃহে তোমার কন্যা হয়ে থাকবে। আমি কাল আসব আমার পরিবারের লোকজনদেরকে নিয়ে। তারপর সমস্ত বিধিবিধান পূর্বক একে বিয়ে করে নিয়ে যাব। রাজপুরোহিত বলতে লাগলো, মহারাজ, ইনি আজ থেকে আমার কন্যা। আপনার যখন মনে হবে আপনি একে বিয়ে করে নিয়ে যেতে পারেন, কিন্তু ততদিন আমি একে নিজের কন্যার মতোই স্নেহ করব। বন্ধুরা, পরদিন সেনাপতি এবং মন্ত্রী মহাশয় সেই রাজপুরোহিতের কাছে গেলেন এবং তার কাছে এবং রাজার সঙ্গে তার কন্যার বিবাহের প্রস্তাব তাকে দিলেন। তারপর শুভ দিন দেখে রাজা সেই কন্যাকে বিবাহ করে রাজমহলে নিয়ে গেলেন। তারপর রাজা ও রানী দুজনেই সুখপূর্বক জীবন যাপন করতে লাগলেন। রাজা সুন্দর রানী পেয়ে সুখী ছিলেন এবং রাজকুমারী একজন সৎ এবং সুন্দর রাজপুত্র পেয়ে। রাজা চন্দ্রভান বিবাহের পরেও তার স্ত্রীর কাছে তার পরিচয় কখনো জানতে চায়নি। এইভাবেই একসঙ্গে থাকতে থাকতে 2 বছর কেটে গেল। কিছুদিনের মধ্যেই রানী গর্ভবতী হলেন এবং সেই সময়ও চলে আসলো যখন রানী একটি খুব সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। আরও কিছুদিন পর রাজার আরও একটি পুত্র হলো। তারপর একদিন রাজা এক সন্ধ্যায় তার রানীকে জিজ্ঞেস করতে লাগলো, রানী, এখন তো আমাদের 2টি পুত্র হয়ে গেছে। তুমি নিশ্চয় এতদিনে আমাকে পুরোপুরি বিশ্বাস করেছো। আমার প্রতি হয়তো তোমার ভরসা আরও গাঢ় হয়েছে। তুমি কি এখনো আমাকে তোমার বংশ পরিচয়ের কথা বলবে না? তখন রানী অনেক রকম কথা বলে সেই কথাটিকে ঘুরিয়ে দিল। কিছুদিন কেটে যাওয়ার পর রানী আবারও গর্ভবতী হলেন। তারপর রানী আরও একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। এখন রাজা রানীকে জিজ্ঞেস করতে লাগলেন, রানী, এখন তো তুমি আমাকে বলো তোমার বংশ পরিচয় কি? তুমি কোথা থেকে এসেছো? তোমার পরিচয় কি? রাজার এত আগ্রহ দেখে রানী আর নিজেকে আটকে রাখতে পারল না। তার ইচ্ছে তো ছিল না নিজের অতীত সম্বন্ধে রাজাকে কিছু বলার, কিন্তু তবুও রাজার জেদের কাছে সে হার মেনে নিল।
এমন অবস্থায় রাজকুমারী তার জীবনের সমস্ত ঘটনা রাজাকে বিস্তারিত বলে দিল। রানীর এমন দুঃখের কাহিনী শুনে রাজা খুবই দুঃখিত হয়ে গেল। কিছুক্ষণ ভাবার পর রাজা বলল, রানী, তুমি যদি চাও আমি তোমাকে তোমার পিতার সঙ্গে সাক্ষাৎ করাতে পারি। কিন্তু রানী তার পিতার মুখও দেখতে চাইতো না। রাজা অনেক আগ্রহ করলো। রাজা বলতে লাগলো, তোমার একবার অন্তত তোমার পিতার সঙ্গে সাক্ষাৎ করা উচিত। রাজার এতবার নিবেদন করায় রানী রাজার কথা ফেলতে পারল না। রানীও রাজাকে খুবই ভালোবাসতো। রাজার মন রাখতেই রানী তার পিতার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হয়ে গেল। পরদিন রথ সাজানো হলো। সব সৈনিকরা তৈরি হলো রানীর সঙ্গে তার পিতার গৃহে যাওয়ার জন্য। তখন হঠাৎ রাজার একটি দরকারি কাজ চলে আসলো। রাজাকে খুব তাড়াতাড়ি অন্য একটি প্রদেশে যেতে হতো। রাজা তখন তার প্রধানমন্ত্রী এবং সেনাপতিকে বলতে লাগলো, তোমরা কিছু সেনাবাহিনী নিয়ে রানীকে এবং আমার সন্তানদের নিয়ে তার পিতার গৃহের উদ্দেশ্যে রওনা দাও। আমি আমার কার্য সম্পন্ন করে সেখানেই পৌঁছাবো। বন্ধুরা, এইভাবেই রাজা চন্দ্রভান তার স্ত্রী এবং পুত্রদেরকে তার সেনাপতি এবং প্রধানমন্ত্রীর হাতে তুলে দিল এবং তাদেরকে নিয়ে রাজা প্রতাপের রাজ্যে চলে যেতে বলল। রাজা যাওয়ার আগে রানীকে ভালো মতো বুঝিয়ে দিল, তুমি একেবারেই ঘাবড়াবে না। তোমার ওখানে পৌঁছানোর আগে আমি তোমার পিতার গৃহে পৌঁছে যাব। তারপর রাজকুমার চন্দ্রভানের সেনাপতি এবং প্রধানমন্ত্রী কিছু সেনাবাহিনীদেরকে নিয়ে রাজকুমারীর পিতার রাজ্যের উদ্দেশ্যে রওনা দিল। রাজা চন্দ্রভানের রাজ্যের থেকে রাজা প্রতাপের রাজ্য অনেক দূরে অবস্থিত ছিল। এত দূর পথ অতিক্রম করা একদিনের পক্ষে সম্ভব ছিল না। রাস্তায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। সেই রাত্রে তারা সেই স্থানেই তাঁবু খাটিয়ে রাত কাটাতে লাগলো। রাত্রে যেখানে মহারানীর তাঁবু খাটানো হয়েছিল তার পাশেই প্রধানমন্ত্রী তার তাঁবু খাটালো। রানী তখন বলতে লাগলো, প্রধানমন্ত্রী, তুমি এটা কি করেছো? আমার তাঁবুর একেবারে সামনে তুমি তোমার তাঁবু কেন খাটিয়েছো? তুমি জানো আমি একজন রাজার কন্যা এবং একজন রাজার স্ত্রী। তুমি আমার সামনে কেন তাঁবু খাটালে? নিজের তাঁবু নিয়ে গিয়ে তুমি অন্য কোথাও টাঙাও। মন্ত্রী বলতে লাগলো, রানী, আপনার দেখাশোনা করার জন্যেই রাজামশাই আমাদের এখানে পাঠিয়েছেন। যদি আপনার এবং আপনার সন্তানের কিছু হয়ে যায় তাহলে আমি রাজামশাইকে কি জবাব দেব? রানীর বারবার বারণ করা সত্ত্বেও মন্ত্রী কোনো কথাই শুনল না। রাত্রের ভোজন সম্পন্ন করার পর সকলে যেহেতু এতটা পথ অতিক্রম করে এসেছিল তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাত্রের দ্বিতীয় প্রহরে মন্ত্রী রাজকুমারীর তাঁবুতে ঢুকে গেল। যখনই রাজকুমারী সেই মন্ত্রীকে দেখল সে সঙ্গে সঙ্গে উঠে বসল। রাজকুমারী মন্ত্রীর খারাপ মনোভাব বুঝে গেছিল। রাজকুমারী যখনই মন্ত্রীকে নিজের তাঁবুর ভিতর দেখল সে চিৎকার করে বলে উঠল, খবরদার, আমাকে ছোঁয়ার চেষ্টাও করবে না। এক্ষুনি তাঁবু থেকে বাইরে চলে যাও। রানী বারবার মন্ত্রীকে তাঁবু থেকে বাইরে চলে যেতে বলছিল, কিন্তু মন্ত্রী কোনো কথাই শুনছিল না। সে ধীরে ধীরে রানীর কাছে চলে আসতে লাগলো। রাজকুমারী বলতে লাগলো, হে দুষ্ট মন্ত্রী, তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ? ভালো চাইলে তুমি এক্ষুনি তাঁবু থেকে বাইরে বেরিয়ে যাও। বন্ধুরা, রাজকুমারীর এই কথা মন্ত্রী দুর্লক্ষ্য করলো। তারপর রানী তার বড় ছেলেকে মন্ত্রীর সামনে দাঁড় করিয়ে দিল। তারপর রাজকুমারী মন্ত্রীকে নিজের সন্তানের শপথ দিয়ে বলল, তুমি দয়া করে এমন কাজ করো না। কিন্তু মন্ত্রী কোনো কথাই শুনতে চাইল না। মন্ত্রীর তখন হিতাহিত জ্ঞান হারিয়ে গিয়েছিল। বাসনায় সে অন্ধ হয়ে গেছিল। মন্ত্রী নিজের তলোয়ার বার করলো এবং রাজকুমারীর বড় ছেলের মাথা ধর থেকে আলাদা করে দিল। নিজের বড় ছেলেকে এইভাবে চোখের সামনে মরে যেতে দেখে রাজকুমারী হতবাক হয়ে গেল। সে বুঝে গেল মন্ত্রী তার কোনো কথাই শুনবে না। এমনটা ভেবে রানী সেই তাঁবু থেকে দৌড়ে পালিয়ে গেল এবং ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ল। সকাল হওয়া পর্যন্ত রানী সেই ঝোপঝাড়েই লুকিয়ে রইল। সকাল হতেই রানী আবারও নিজের তাঁবুতে চলে আসলো। সে এসে দেখল তার চোখের সামনে তার বড় ছেলে মরে পড়ে আছে। কিন্তু রানীর কাছে করারও তো কিছু ছিল না। সে তার ছোট ছেলেকে নিয়ে আবারও তাদের সঙ্গে
পথ অতিক্রম করতে লাগলো। পরদিনও যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল এবং একটি স্থানে সকলে মিলে আবার তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করতে লাগলো। সেদিন সেনাপতি রাজকুমারীর তাঁবুর সামনে তাঁবু খাটালো। তখন রাজকুমারী তাকে বলে উঠল, তুমি কেন আমার তাঁবুর সামনে তাঁবু খাটাচ্ছ? তুমি জানো না আমি একজন রাজার স্ত্রী এবং আমার পিতাও একজন রাজা। তুমি নিজের তাঁবুকে এখান থেকে দূরে সরিয়ে নাও। রাজকুমারীর বারবার বারণ করা সত্ত্বেও সেনাপতি সেখান থেকে তার তাঁবু সরালো না। বন্ধুরা, রাজকুমারী এতক্ষণে সব কিছু বুঝে গিয়েছিল। এই চিন্তা মাথায় নিয়ে রাজকুমারী সারা রাত ঘুমাতে পারল না। অর্ধেক রাত হওয়াতে সেনাপতির মাথায় বাসনার শয়তান চারা দিল। সেনাপতি তখন রাজকুমারীর কক্ষে প্রবেশ করলো মধ্যরাত্রে। রাজকুমারী তখন সেনাপতিকে ভয় দেখিয়ে বলতে লাগলো, সেনাপতি তুমি কি জানো না আমি তোমার রাজ্যের রানী? তোমার কি বিন্দুমাত্র প্রাণের ভয় নেই? এত কিছু জানা সত্ত্বেও তুমি আমার তাঁবুতে ঢুকে পড়েছো। রাজকুমারী বলতে লাগলো, সেনাপতি তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তবে সেনাপতির মাথায় তো কাম বাসনা চারা দিয়েছিল। সে রাজকুমারীর কোনো কথাই শুনতে চাইল না। যখন সেনাপতি রাজকুমারীর দিকে এগিয়ে আসছিল তখন রাজকুমারী তার ছোট ছেলেকে সেনাপতির সামনে দাঁড় করিয়ে বলল, দয়া করে আমার ছেলের দিকে তাকিয়ে আমার ছেলের জন্য আমাকে ছেড়ে দাও। তখন সেই সেনাপতি নিজের তরোয়াল বার করে তার ছোট ছেলের মাথা কেটে ধর থেকে আলাদা করে দিল। এমনটা দেখা মাত্রই রাজকুমারী ভয়ে আঁতকে উঠল এবং সেখান থেকে ছুটতে পালিয়ে গেল। রাজকুমারী মনে মনে ভাবতে লাগলো, আমি আর আমার প্রাণ রাখবো না। আমার দুই সন্তানই এখন মারা গেছে, কার ভরসায় আমি বেঁচে থাকবো? এমনটা বলে রাজকুমারী একটি নদীতে ঝাঁপ দিল। সেই নদীটি ছিল অত্যন্ত প্রবল এবং খরস্রোতা। নদীর জলের প্রবাহ এত বেশি ছিল যে রানী ডুবল না, বরঞ্চ নদীর জলে রানী ভেসে যেতে লাগলো এবং ভাসতে ভাসতে রানী নদীর ওপারে চলে গেল। ওপারে গিয়ে রানী অজ্ঞান হয়ে গেল। তখন সকাল হয়ে গেছিল। নদীতে দুইজন সন্ন্যাসী তার গুরুর বস্ত্র ধুতে এসেছিল। সেই দুই সন্ন্যাসী মহাত্মা রাজকুমারীর প্রাণ বাঁচালো এবং তার জ্ঞান ফেরালো। রাজকুমারী দুই সন্ন্যাসীকে দেখে ভাবলো, এরা তো এখন হয়তো আমাকে আর ছাড়বে না। তখন চড়ুই পাখি শেঠজিকে বলতে লাগলো, শেঠজি তারা ছিল দুই সন্ন্যাসী। সেই সন্ন্যাসী দুজন তখন রাজকুমারীকে বলতে লাগলো, বোন তুমি কোথা থেকে এসেছো? তোমার পরিচয় কি? তাদের মুখে বোন কথাটি শুনে রাজকুমারী খুব প্রসন্ন হলো এবং কিছুটা নির্ভয় হলো। তখন রাজকুমারী কেঁদে নিজের সমস্ত বৃত্তান্ত শোনালো, কিন্তু রানী এটা বলল না যে সে কার কন্যা। তখন সেই দুই সন্ন্যাসী রানীকে নিয়ে গেল তার গুরুদেবের কাছে। গুরুদেব তাকে বলল, হে কন্যা, তুমি এখন থেকে আমার আশ্রমেই থাকো। আর তুমি যে এই দুইজন সন্ন্যাসীকে দেখছো এরা আসলে 7 ভাই। তুমি এক কাজ করো, এদের সঙ্গে এদের বোন হয়ে এদের গৃহেই বাস করো। তারপর চড়ুই পাখি বলতে লাগলো, শেঠজি ওদিকে রাজা চন্দ্রভান তার শ্বশুরালয়ে পৌঁছে তার স্ত্রী এবং তার সন্তানদের দেখতে পেল না। তখন রাজা তার সেনাপতি এবং প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে লাগলো, আমার পুত্র এবং আমার স্ত্রী কোথায়? তখন প্রধানমন্ত্রী আর সেনাপতি দুজনে চিৎকার করে বলে উঠল, মহারাজ আপনার স্ত্রী কোনো সাধারণ স্ত্রী ছিল না, সে ছিল একটি ডাইনি। আপনার সন্তানদের সে খেয়ে নিয়েছে এবং সেখান থেকে পালিয়ে গেছে। তারা এমনভাবে কথাটি বলেছিল রাজা চন্দ্রভান তাদের কথায় বিশ্বাস করে নিল। রাজা ভাবলো, যদি কেউ মিথ্যা কথা বলবে তো একজন বলবে, দুজনেই তো আর মিথ্যে কথা বলবে না। তারপর রাজা তার সেনাপতি এবং প্রধানমন্ত্রী সমেত তার শ্বশুরালয়ে গেল। ওদিকে রাজকুমারী জেনে গেছিল যে সে তার পিতার রাজ্যে পৌঁছে গেছে। সে তার 7 ভাইকে বলতে লাগলো, ভাই তোমরা এই রাজ্যের রাজার কাছে যাও, শুনেছি রাজা গল্প শুনতে খুব ভালোবাসেন। তোমরা যাও আর বলো আমার বোন খুব ভালো গল্প বলতে পারে, আপনি যদি চান তবে সে আপনাকে গল্প শোনাতে পারে। তারপর সেই 7 ভাই রাজা বিক্রমের সভায় পৌঁছলো।
তারা রাজমহলে পৌঁছে রাজার সামনে রাজকুমারীর বলা কথাগুলোই বলল। রাজাও কাহিনী শুনতে খুবই পছন্দ করতেন, তাই রাজা সন্ন্যাসীদের কথা মেনে গেলেন এবং পরদিন রাজকন্যা রাজমহলে উপস্থিত হলেন তার পিতাকে গল্প শোনানোর জন্য। সে সময় রাজকুমারী যোগিনীর ভেসে ছিলেন, তাই তাকে কেউ চিনতে পারলেন না। তারপর রাজকুমারী সেখানে পর্দার আড়াল থেকে রাজাকে গল্প শোনালেন। গল্প শুনে রাজার খুব ভালো লেগে গেল। রাজা রাজকুমারীকে মহলেই রেখে দিতে চাইলেন, কিন্তু সেই 7 ভাই তার বোনকে রাজমহলে রাখতে চাইলেন না। তারা বললেন, রাজামশাই, আপনি যদি চান আমি আমার বোনকে প্রতিদিন এখানে গল্প শোনাতে নিয়ে আসতে পারি। রাজা সেই 7 ভাইয়ের কথায় রাজি হয়ে গেলেন। তারপর থেকে রাজকুমারী প্রতিদিন রাজমহলে আসতো রাজাকে গল্প শোনাতে। বন্ধুরা, এমনই একদিন রাজকুমারী রাজ দরবারে গল্প শোনাতে পৌঁছলো। সেদিন তার স্বামী, মন্ত্রী এবং সেনাপতি সেই রাজদরবারেই বসেছিল। রাজকুমারী তাদেরকে দেখে ভাবতে লাগলো, আজকে তো এরা সবাই এখানে উপস্থিত আছেন, আজকে কাহিনী শোনাতে খুব মজা আসবে। এমনটা ভেবে রাজকুমারী পর্দার আড়ালে নিজের জায়গায় গিয়ে বসলেন। তারপর রাজকুমারী তার পিতাকে বলতে লাগলেন, হে রাজামশাই, আজকে আমি আপনার জন্য খুবই দুঃখের একটি কাহিনী নিয়ে এসেছি। কাহিনী শোনার আগে যদি কারোর কোনো দরকারি কাজ থাকে তারা এক্ষুনি রাজমহল থেকে, এই রাজ দরবার থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু কাহিনী শোনানোর মাঝখানে এই রাজদরবার থেকে কেউ উঠে যেতে পারবে না। রাজা আদেশ দিল সবাইকে, কেউ যেন রাজদরবার ছেড়ে না যায়। রাজকুমারী তারপর গল্প শোনাতে লাগলেন। তিনি বলতে লাগলেন, এই সভার মান্যগণ্য ব্যক্তিরা আজকের এই গল্প মন দিয়ে শুনবেন। তারপর রাজকুমারী বলতে লাগলেন, কোনো এক দেশে একটি রাজা থাকতো। সে খুবই ক্রূর স্বভাবের ছিল। সেই রাজা কন্যা সন্তানকে খুবই ঘৃণা করতেন। যখন তার গৃহে একটি কন্যা সন্তান জন্মালো, সে তার পুত্রকে দিয়ে তার সেই কন্যা সন্তানকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসলো। রাজা তার ছেলেকে আদেশ করেছিল তার কন্যাকে মেরে দেওয়ার পর তার দুটো চোখ যেন উপড়ে নিয়ে আসে। রাজা প্রতাপ এই কাহিনী শোনা মাত্রই বুঝতে পারলেন এটা তো আমারই কাহিনী। রাজা ততদিনে খুবই পশ্চাতাপে ভুগছিলেন। তিনি এই কাহিনী শুনে খুবই খুশি হয়ে গেলেন এবং সেই সন্ন্যাসীর দিকে নিজের গলার একটি মালা ছুঁড়ে দিয়ে বললেন, আজকের এই কাহিনী খুবই সুন্দর, এই কাহিনী কোনো মতেই বন্ধ হওয়া উচিত নয়। রাজার চোখে তখন জল ভরে গেল। রাজা বলতে লাগলো, আমি সম্পূর্ণ কাহিনী শুনতে চাই। তারপর রাজকুমারী বলতে লাগলো, হে রাজন, সেই রাজার ছেলে তার বোনকে মারল না, বরঞ্চ তাকে জঙ্গলে ছেড়ে চলে আসলো। এমনটা শুনে রাজা ভাবতে লাগলো, হয়তো আমার কন্যাও বেঁচে আছে। রাজকুমারী আরো শোনাতে লাগলো। রাজকুমারী বলল, যখন সেই কন্যা ক্ষুধা পিপাসায় খুবই কাতর হয়ে গেল, তখন সে অগত্যা গাছের ফুল ফল পাতা খেয়ে নিজের জীবন কাটাতে লাগলো। কোনোভাবে সে নিজেকে বাঁচিয়ে রেখেছিল। এইভাবেই জঙ্গলে থাকতে থাকতে তার শরীরে বস্ত্রের একটা টুকরোও রইল না। হঠাৎ সেই জঙ্গলে ঘোড়ায় চড়ে একটি রাজপুত্র এলো। সে যখন ওই রাজকন্যাকে দেখলো, তার ওকে খুবই ভালো লেগে গেল এবং সে তাকে নিজের রানী করে নিয়ে গেল। রাজকুমারী সেই দরবারেই কাহিনী শোনাচ্ছিল। সেখানে রাজকুমার চন্দ্রভান এবং রাজা বীরপ্রতাপও ছিল। তারপর রাজকুমারী বলতে লাগলো, কিছুদিন পরে তাদের 2টি পুত্র সন্তান হলো। একদিন রাজা তার স্ত্রীকে বলতে লাগলো, তোমার নিজের পিতার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া উচিত। কিন্তু ঠিক সময়ে রাজার কিছু কাজ চলে আসলো, তাই রাজা তার স্ত্রী এবং সন্তানদেরকে সঙ্গে নিয়ে যেতে পারল না। রাজা কি করলো, তার প্রধানমন্ত্রী এবং সেনাপতিকে তার পুত্র এবং স্ত্রীর সঙ্গে পাঠিয়ে দিল। সফর খুবই লম্বা ছিল। রাস্তায় যখন সূর্যাস্ত হয়ে গেল, তারা একটি স্থানে তাঁবু টাঙিয়ে রাত কাটাতে লাগলো। মন্ত্রী তখন রানীর তাঁবুর সামনেই নিজের তাঁবু খাটালো। রানী এর প্রচুর বিরোধ করলো, কিন্তু মন্ত্রী কোনো কথাই শুনতে চাইল না।
মধ্যরাত্রে মন্ত্রী রানীর কক্ষে প্রবেশ করল এবং জোরপূর্বক রানীর উপর অত্যাচার করতে লাগলো। রানী যখন মন্ত্রীর সামনে নিজের বড় পুত্রকে দাঁড় করিয়ে দিল এবং তার দোহাই দিতে লাগলো, মন্ত্রী তখন কোনো কথা না শুনেই তার পুত্রের শিরচ্ছেদ করল। রানী কোনো মতে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালালো। পরদিন একই ঘটনা রানীর সঙ্গে আবারও ঘটল, কিন্তু সেদিন সেই ঘটনা ঘটালো সেনাপতি। এমন অবস্থায় রানীর ছোট পুত্রকেও সেনাপতি নৃশংসভাবে হত্যা করলো। এমনটা দেখে রাজকুমারী সেখান থেকে ছুটে পালিয়ে গেল এবং একটি নদীতে ঝাঁপ দিল। সে আর বেঁচে থাকতে চাইছিল না, কিন্তু বিধাতার লেখন কে খণ্ডাবে? রানীর তখনও মৃত্যু আসেনি। নদীতে এতই স্রোত ছিল, নদীর স্রোতে বয়ে গিয়ে রানী পৌঁছলো নদীর ওপারে এক তীরে। সেখানে কিছু সন্ন্যাসীরা তাকে বাঁচালো এবং তাকে নিজের বোনের মর্যাদা দিয়ে তাদের কাছে রাখলো। তারপর থেকে প্রতিদিন সেই রাজকন্যা সেখানকার রাজার কাছে গিয়ে গল্প শোনাতে লাগলো। বন্ধুরা, এতটুকু বলে রাজকুমারী নিজের পর্দা সরিয়ে দিল এবং রাজার সমক্ষে এসে উপস্থিত হলো। নিজের কন্যাকে দেখে রাজা খুবই খুশি হয়ে গেলেন। তিনি বারবার নিজের কন্যার কাছে নিজের কৃতকার্যের জন্য ক্ষমা চাইতে লাগলেন। অপরদিকে রাজা চন্দ্রভানের চোখ জলে ভরে গেল। তিনি তার স্ত্রীর এমন করুণ অবস্থায় খুবই কাতর হয়ে গেলেন। নিজের স্ত্রীকে জীবিত দেখে রাজা চন্দ্রভান খুবই খুশি হলেন, কিন্তু নিজের পুত্রদের মৃত্যুতে তিনি খুবই দুঃখীও হলেন। তারপর রাজা চন্দ্রভান তার মন্ত্রী এবং সেনাপতিকে ভরা সভায় শিরচ্ছেদ করে মেরে ফেললেন। পাপীরা তাদের কর্মের দণ্ড পেয়ে গিয়েছিল। তারপর রাজা প্রতাপ নিজের কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন। নিজের পুত্রী এবং জামাতাকে কিছুদিন নিজের কাছেই রাখলেন। কিছুদিন পর রাজকুমারী ও রাজা চন্দ্রভান নিজের রাজ্যে ফিরে গেলেন এবং তারা সুখে আবার জীবনযাপন করতে লাগলেন। কিছু কাল কেটে যাওয়ার পরে তাদের গৃহে আবারও একটি পুত্র সন্তান জন্ম নিল। বন্ধুরা, বলা হয় সুন্দর স্ত্রী পাওয়া খুব সহজ, কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা প্রয়োজন, সারা পৃথিবীকে কার্পেটে মোড়ানোর কোনো প্রয়োজন হয় না। ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। অপরিচিত মানুষ কখনো তোমাকে ঠকাতে পারবে না, ঠকায় তো কাছের মানুষগুলো। বন্ধুরা, যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টোপাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, এরা খুবই ক্ষতিকারক হয়ে থাকে। বন্ধুরা, আজকের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।